ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন আমরা আলোচনায় ছিলাম। আজকে মোটামুটি কোঠারি কমিশনের লাস্ট ক্লাস এটা। এরপরে জাতীয় শিক্ষানীতিতে আসবো। অনেকেই বলেছে জাতীয় শিক্ষানীতি 2020টা অবশ্যই করবো। জাতীয় শিক্ষানীতি 1968, 1986, 2020 তিনটেই আমরা আলোচনা করবো, যে কোনোটার থেকে প্রশ্ন আসতে পারে। এবারে ভারতীয় শিক্ষা কমিশন সম্বন্ধে বিস্তারিত কবে গঠিত হয় কি সেটা বলেছি। প্রাক প্রাথমিক শিক্ষা তার প্রতিষ্ঠান আলোচনা করেছি, প্রাথমিক শিক্ষা আলোচনা করেছি। প্রাথমিককে আমি জুড়ে দিয়েছিলাম জীবন বিকাশের স্তরের সাথে শৈশবের শিক্ষা। প্রাথমিক মানে আবার বাল্যকালের শিক্ষা, যে কারণে ওখানে আমি করাইনি। এবার কোঠারি কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষা, এটাই কিন্তু চলে যাচ্ছে কৈশোরকালের শিক্ষা। জীবন বিকাশের সাইকোলজি একটু মানে মিলিয়ে নিতে হবে, এই জিনিসটাই কৈশোরের শিক্ষার মধ্যে কিন্তু চলে যাচ্ছে, এই জন্য আমি ওখানে আলাদা করে আর করাইনি। এবার মাধ্যমিক শিক্ষা, কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের ফুল স্ট্রাকচারটা আমরা দেখেছিলাম। তার আগে তো আমাদের মনেই আছে 64 সালে 14 জুলাই গঠিত, 66 সালের প্রতিবেদন জমা করে, সেসব বিস্তারিত কিন্তু গেলাম না এই ক্লাসে। মাধ্যমিক শিক্ষার যে টোটাল কাঠামো, সেখানে মাধ্যমিক শিক্ষার দুটো স্তরের কথা বলেছিল, নিম্ন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক। এই মাধ্যমিক শিক্ষাটা হচ্ছে সবচেয়ে ভাইটাল, কেননা এখান থেকে যেমন মুদালিয়ার কমিশনের সুপারিশ যদি আমরা দেখি, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন কি বলেছিল, নিম্ন মাধ্যমিক ক্লাস 9 থেকে স্ট্রিম আলাদা হয়ে যাবে, যেখানে 7 স্ট্রিমের কথা বা সপ্ত প্রবাহের কথা বলা হয়েছিল, আমরা ক্লাস করেছি, সপ্ত প্রবাহের কথা বলা হয়েছিল, যে 7টা প্রবাহ আলাদা হবে। এখান থেকে শিক্ষার্থীরা প্রবাহ নির্বাচন করছে, অর্থাৎ মাধ্যমিক স্তরেই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা আমাদের এই যে বাস্তব জীবন দেখছি, এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়ছি, এটা স্থির করেছি মাধ্যমিক লেভেল থেকে, ক্লাস 11-এ, এটা উচ্চ মাধ্যমিক, সেখান থেকে আমরা স্থির করেছি। অর্থাৎ আমি আর্টসে যাব না, সায়েন্সে যাব না, কমার্সে যাব, সেটা যেমন ঠিক, তারপরে সেখানে আমি কোনো একটা সাবজেক্টকে কিন্তু ফোকাস করছি। অনেকেই তোমরা হয়তো আমার মতন প্রথম জাস্ট দ্বিতীয় দিন ক্লাস করে লাইফে একটা ডিসিশন নিয়ে নিয়েছি, এডুকেশন নিয়েই আমাকে পড়তে হবে, তার জন্য যতদূর যেতে হয় আমি যাওয়ার চেষ্টা করবো। সে বাড়ির কাছাকাছি কোনো কলেজে না থাক, 85 কিলোমিটার দূরে কোনো কলেজে ভর্তি হব, এই যে এই ধরনের এটাই সময়। কেউ আছে হয়তো আমি বাংলা নিয়ে, আমি পলিটিক্স সায়েন্স নিয়ে, আমি ফিলোসফি নিয়ে পড়বো, এই জন্যই বলা হয় মাধ্যমিক শিক্ষার উপরে কিন্তু আমার ভবিষ্যৎ বেসটা নির্ভর করছে। আজকে আমরা এডুকেশন নিয়ে যে পড়াশোনা করছি, সবটা কিন্তু সেই মাধ্যমিক স্তর থেকেই বেশিরভাগ শিক্ষার্থীদের ক্ষেত্রে আমাদের ঠিক হয়েছে। কেউ কেউ পরবর্তীকালে বিএড করেছে, সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য কমিশন কিন্তু মাধ্যমিক শিক্ষাটাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। মাধ্যমিক শিক্ষার যদি আমরা স্তর দেখি, তাহলে দেখবো কমিশন মাধ্যমিক শিক্ষার কিন্তু এরকম স্তরের কথা বলেছে। যদি শিক্ষা স্তর হচ্ছে কি, মাধ্যমিক শিক্ষার স্তরকে বলছে মাধ্যমিক। প্রকৃতি অনুযায়ী মাধ্যমিক শিক্ষাকে দুটো ভাগে ভাগ করেছে, আমরা সেই ছক করে বিষয়টা একবার জাস্ট হালকা করে দেখে নেব। প্রকৃতির পরে ধরো লিখছি আমরা সময়, শ্রেণী, বয়স, এই কটা ভাগে কমিশন ভাগ করছে। আমরা এটাকে যদি একটা ছকের আকারে দেখে নিই, তাহলে মাধ্যমিক শিক্ষাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে নিম্ন মাধ্যমিক, আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। তাহলে দুটো ভাগ, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। নিম্ন মাধ্যমিকের সময় বলা হয়েছে 2 বছর, কিন্তু এখানে আমি অপশনে থাকতে পারে, এই জন্য এটা একমাত্র 2 থেকে 3 বছর কথাটা লিখলাম। আমরা জেনারেলি দেখবো 2 বছর, নবম দশম শ্রেণী, কিন্তু কোথাও 2-1টা ক্ষেত্রে 8 কেও যুক্ত করে 8, 9, 10 অপশনে যদি থাকে তখন ঘাবড়ে যাবো, এই জন্য আমরা 2 বছর হিসেবেই পড়বো বিষয়টাকে, 2-3 বছর। শ্রেণী প্রধানত 9 থেকে 10, কোথাও কিন্তু এরকম পেয়ে যাবে, আমি ছোট্ট করে লিখছি এই জন্য 8 থেকে 10, এই 3 বছরের ক্ষেত্রে শুধুমাত্র, এটা অতটা ফোকাস না করলেও হবে। বয়স হবে মোটামুটি 14, প্রাইমারি শিক্ষা শেষ হয়েছিল কালকে দেখেছি, তাহলে 14 থেকে মোটামুটি 16, দেখবে 16তেই এখন অব্দি আমাদের দেশের ছেলে মেয়েরা মাধ্যমিক দেয়। এটা তাহলে কি গেল, এটা গেল নিম্ন মাধ্যমিক স্তর, ঠিক আছে। প্রকৃতিগতভাবে 2 ভাগে ভাগ করা হয়েছে মাধ্যমিক, একটা নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 2 বছর, এটার আর কোনো ভেজাল টেজাল নাই। ক্লাস 11 থেকে 12 বা 11-12, বয়স মোটামুটি 16 থেকে 18 বছর। আর এই উচ্চ মাধ্যমিকে কি বলা হচ্ছে, উচ্চ মাধ্যমিকের আরেক নাম হচ্ছে +2 স্তর, আর একাদশ দ্বাদশ শ্রেণীকে বলা হচ্ছে +2 শ্রেণী। ক্লিয়ার? তাহলে প্রকৃতিগতভাবে কি হবে, নিম্ন মাধ্যমিক হবে 2 থেকে 3 বছরের, এটা 2 বছরই আমরা মেইনলি মনে করব।
দুভাগে ভাগ করছে। মাধ্যমিক শিক্ষার কটি স্তরের কথা বলেছে ভারতীয় শিক্ষা কমিশন? 2টি স্তর বা 2টি ভাগ, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। 2 বা 3 বছরের নিম্ন মাধ্যমিক আর 2 বছরের উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক স্তরকে কি নামে অভিহিত করেছে? +2 স্তর। ইন্টারমিডিয়েট কোর্সকে তুলে সে জায়গায় এইটাকে রিপ্লেসমেন্ট করতে হবে এই 16 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীরা। ক্লিয়ার? বয়স স্তরগুলো তাহলে এইটা টোটালটাই যে দেখছি 14 থেকে 18, এই টোটাল বয়সটা কোথায় থাকছে? কৈশোরকালের মধ্যে থাকছে। টিনেজ আমরা কৈশোরকাল পড়েছি, তাহলে এটাই কৈশোরের শিক্ষা। তাহলে কৈশোরের জীবন বিকাশের কৈশোর স্তরের সাথে কোন শিক্ষা স্তর জড়িত? মাধ্যমিক শিক্ষা স্তর জড়িত। এবারে এই যে কাঠামোর সাথে আগে দেখবো আমরা, এরপরে আমরা তো কমিশনের মতে শিক্ষার লক্ষ্য দেখবো, পাঠ্যক্রম দেখবো, উচ্চ মাধ্যমিকের তোমার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পৃথকভাবে দেখবো। আর কিন্তু কমিশনের এইখানে কিছু স্পেশাল ডকুমেন্ট, কালকে যেমন প্রাথমিকের ক্ষেত্রে 20-20-60 একটা ফর্মুলা দিয়েছে, এখানেও কিন্তু 40-40-30-30 সহ আরো কয়েকটি স্পেশাল ফর্মুলা দিয়েছে। সেটা কিন্তু আমরা পরে এগুলো আলোচনা করবো। পরে বলতে এই ক্লাসটাই শেষের দিকে, আগে এইটুকু কমপ্লিট করে নি, তারপরে আসি। এই জন্য বলবো আমরা কোনো কিছুকেই ছাড়বো না। কোথার থেকে প্রশ্ন দেবে, এই পার্সেন্টের প্রশ্নগুলো খুব আমাদের ভোগায়, আমি দেখেছি, আমি ব্যক্তিগতভাবে ভুগেছি একটা সময়, তো এই জন্যই মনে করছি। এবারে কমিশন বলেছে যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য কি হবে। কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। বিস্তারিতভাবে বলেছেন যে মাধ্যমিক শিক্ষা নির্দিষ্ট কিছু লক্ষ্য রাখবে। প্রথমে বলেছে উৎপাদনমুখী শিক্ষা। প্রথমেই কমিশন বলল মাধ্যমিক শিক্ষার কাজ হবে উৎপাদনমুখী জ্ঞান ও দক্ষতা সরবরাহ করা। পুরোটা লিখলাম না। মাধ্যমিক শিক্ষা কি করবে? শিক্ষার্থীদের উৎপাদনমুখী জ্ঞান ও দক্ষতা। উৎপাদনমুখী জ্ঞান ও দক্ষতা কি? প্রোডাক্টিভিটি বাড়ানো, যাতে কর্মদক্ষতা বৃদ্ধি করবে মাধ্যমিক শিক্ষা। তাতে করে কি হবে? শিক্ষার্থীদের জ্ঞান যেমন বাড়বে, উৎপাদন করার জ্ঞান এবং উৎপাদন করার যে দক্ষতা, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন বিষয়, সেটা শুধুমাত্র যে কতগুলো লোহার জিনিস, মাটির জিনিস তৈরি করছে সেই উৎপাদন না হতে পারে, মানসিকভাবে উৎকর্ষণ করা হতে পারে, কোনো বিশেষ বিষয় উদ্ভাবন করা হতে পারে, সেটাও কিন্তু প্রোডাকশন, সেটাও উৎপাদন। এই উৎপাদনমুখী জ্ঞান ও দক্ষতা সরবরাহ করা হবে তোমার যে মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য বলে কমিশন মনে করেছে। সেকেন্ড বলছে কমিশন আধুনিকীকরণ করা বা আধুনিকীকরণের শিক্ষা। পুরোটা এইটুকু লিখলাম, আধুনিকীকরণ। কমিশন বলেছেন যে মাধ্যমিক শিক্ষার অন্যতম একটি লক্ষ্য হবে আধুনিকীকরণ। শিক্ষার্থীদের অর্থাৎ সময়ের পরিস্থিতির সাথে সাথে আমাদের কি হচ্ছে, আমাদের শিক্ষার্থীদের বা সমাজের আধুনিকীকরণ করছে, সময়ের সাথে সাথে মডার্নাইজেশন হচ্ছে। শিক্ষার্থীরা, কিশোর কিশোরীরা যদি পিছিয়ে থাকে, তারা যদি আধুনিক না হয়, আগে এই যে কৈশোরকালে আমরা কি করেছি, এই সময় দৈহিক মানসিক পরিবর্তন হয়। এই দৈহিক মানসিক পরিবর্তনের ফলে এমনি কৈশোরকালের ফার্স্ট পিরিয়ডে শিক্ষার্থীরা, কিশোর কিশোরীরা কি হয়, সমাজ থেকে কিছুটা ডিট্যাচ হয়ে যায়, কিছুটা বিচ্ছিন্ন থাকে, নিজেকে গুটিয়ে নেয়। এবার তারা এর পরবর্তীতে কি হয়, তুমি এখনকার সময় দিয়ে বিচার করো, ক্লাস 11-12 ফার্স্ট ইয়ারে পড়ে, এরাও কৈশোরকালের মধ্যে পড়ছে। আমি এখানে মাধ্যমিকের মধ্যে সীমাবদ্ধ রাখছি, কিন্তু বয়স অনুযায়ী বললাম। দেখবে এরা আধুনিকীকরণ মানে একটা খুব বাজে রেওয়াজ নিয়ে আসে, চুল লাল করে দিলাম, কানে দুল পরে নিলাম, এমন কিছু পোশাক পরলাম, এখানে ছেঁড়া, ওখানে ফাটা, ওখানে জোড়া, এখানে তালি। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রেও আছে, অনেক, সবাই নয়, উইথ ডিউ রেসপেক্ট বলছি, কিছু কিছু ক্ষেত্রে এমন অশালীন পোশাক আশাক পরে যেটা শালীনতা রক্ষা করে না। ভাবছি এটাই মডার্নিটি, এটাই মডার্নাইজেশন না। আধুনিকীকরণ আসবে মনের থেকে। আধুনিকীকরণ যদি পোশাক দিয়ে আসতো না, তাহলে যার দাম পয়সা বেশি আছে সেই একমাত্র আধুনিক হতো, বাকি সবাই ব্যাকডেটেড হতো। সেটা কিন্তু নয়। কমিশন সেটাকেই ঘুরিয়ে বলেছেন। মডার্নাইজেশন মানেটা রিয়েলাইজ করবে মাধ্যমিক শিক্ষার্থীরা, যে মডার্নাইজেশন মানে কতগুলো পোশাক, বাহ্যিক আচরণ নয়। আধুনিকীকরণ মানে হচ্ছে ব্যক্তির ভেতর থেকে আসবে আধুনিকীকরণ, তার মননে আসবে, তার চিন্তায় আসবে, তার আচরণে আসবে। এই আধুনিকীকরণের শিক্ষাটা দিতে হবে। নেক্সট, চারিত্রিক বিকাশ। এটা তো খুব কমিশন সব ক্ষেত্রে প্রায় এই জিনিসটার উপর কিন্তু গুরুত্ব দিয়েছেন। চারিত্রিক বিকাশ আমরা জানি শিক্ষার একটি অন্যতম লক্ষ্য। কারণ যদি আমাদের চরিত্রের সঠিক, ক্যারেক্টারটার সঠিক উন্নতি না হয়, তাহলে সে শিক্ষা নিয়ে কি লাভ? ভ্যালুলেস, জিরো সেই শিক্ষা। অর্থাৎ শিক্ষার অন্যতম একটি উদ্দেশ্য হবে মাধ্যমিক শিক্ষার্থীদের চারিত্রিক গুণের বিকাশ ঘটা।
তার যে চারিত্রিক ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে যতটা সম্ভব সেটাকে কারেকশন করে তাকে একটা ভালো মানে সুস্থ স্বাভাবিক জীবন এবং তার সাথে হচ্ছে উন্নত চরিত্রের অধিকারী করে গড়ে তোলা হবে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য। নেক্সট 4 নম্বর, জাতীয় সংহতি স্থাপন। মাধ্যমিক শিক্ষার অন্যতম একটি উদ্দেশ্য হবে দেশের জাতীয় সংহতি, ন্যাশনাল ইন্টিগ্রেশন। জাতীয় সংহতি মানে কি? আমাদের এই যে ভারতবর্ষ নানা জাতি, নানা ভাষা, নানা প্রদেশ, নানা ভাষার একটা দেশ। এত ডাইভার্সিটি পৃথিবীর অন্য কোনো দেশে নেই, কোনো কালে ছিল না। তারপরেও আমরা এক থাকছি, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশন। উই আর ইন্ডিয়ান। উই ফিলিংস আছে আমাদের মধ্যে একটা। পাঞ্জাবি, মারাঠি, বাঙালি, গুজরাটি সবাই একটা জায়গায় সারাদিন ভেদাভেদ যাবে। যখন দেশের নেশনের প্রশ্ন, দেশের প্রশ্ন আসছে তখন আমরা উই, তাই তো। তখন উই মানে শুধু বাঙালি নয়, উই মানে শুধু গুজরাটি নয়, উই মানে আমরা, উই আর ইন্ডিয়ান, সমস্ত ভারত। এই বোধটাই হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতি। কমিশন বলছে মাধ্যমিক শিক্ষার অবশ্যই একটি কর্তব্য হবে, উদ্দেশ্য হবে, লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংহতি বোধ তৈরি করা। সমস্ত ভেদাভেদ ভুলে তারা যাতে নিজেদেরকে এক করতে পারে দেশের স্বার্থে, এই বোধটা গড়ে তোলা হবে শিক্ষার একটা অন্যতম উদ্দেশ্য। সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জাগ্রত। আমাদের দেশের ভারতের সংস্কৃতি, আমি বারবার বলেছি যে ভারতবর্ষের সংস্কৃতি ইদানিংকালে তোমরা হয়তো খবরের টবরে দেখেছো, আরো একটা ইতিহাসের খোঁজ পাওয়া যাচ্ছে যা কিনা হরপ্পা মহেঞ্জোদড়ো থেকে কয়েক হাজার বছর হয়তো পিছিয়ে যাবে। আর ভারতবর্ষকে খুঁড়লে জানি না কোন সভ্যতার বেরিয়ে আসবে। এটা বেরিয়ে আসে খুব তাড়াতাড়ি, হয়তো এটা নিয়ে আরো গবেষণা হবে যে অন্তত এটুকু প্রমাণিত হচ্ছে এতদিন একটা প্রাচীন সভ্যতাগুলির মধ্যে একটি ছিল ভারতবর্ষ। এবার হয়তো আসছে প্রাচীনতম সভ্যতা কোথায়, সেটা ভারতেই পাওয়া যাচ্ছে। এটা তো মন করার কথা না, তোমরা নিউজ টিউজে দেখে থাকবে, এটা নিয়ে খুব গবেষণা চলছে। এবং আর্কোলজিক্যাল সার্ভের যদি সাইট গুলো চেক করো দেখতে পারবে কি কোথায় যাচ্ছে। আমি বারবার যে কথা বলি, ভারতীয় সংস্কৃতি এতটা সমৃদ্ধ, এতটা প্রাচীন, পৃথিবীর কোনো দেশ নেই। তাহলে পৃথিবীর অন্যান্য দেশগুলো তো এতবার আক্রান্ত হতো। ভারতে কতবার বহিঃশত্রু আক্রমণ হয়েছে একবার ভাবো তো। তোমার আঙ্গুলের এই কর কম পড়ে যাবে। শক, হুন, মোগল, পাঠান, চেঙ্গিস থেকে শুরু করে ডাচ, তাই তো, পর্তুগিজ, ইংরেজ, মোগল, যদি গুনতে যাও তোমার আঙ্গুল শেষ হয়ে যাবে, এদের নাম শেষ হবে না। দীর্ঘকাল আক্রমণ চলেছে। আচ্ছা, একটা বাড়িতে ডাকাত পড়লো, ডাকাতি হয়ে গেল, আবার কদিন পরে ডাকাত কার বাড়িতে পড়বে? যার বাড়িতে সম্পদ আছে তার বাড়িতে পড়বে। একটা গরিব, আমার মতন গরিব মানুষের বাড়ি বা একজন যে ভিক্ষুক তার বাড়িতে ডাকাত থোড়াই যাবে, তাও আবার প্রত্যেক বছর। এইটা বুঝতে হবে, যার সম্পদ আছে তার বাড়ি বারবার ডাকাত পড়বে, এটাই নিয়ম। এটার থেকে বোঝা যায় ভারতবর্ষ শুধু আর্থিকভাবে সমৃদ্ধ ছিল না, সাংস্কৃতিক দিক থেকেও ভারতবর্ষ সমৃদ্ধ। সেই সংস্কৃতিকে কোথায় যেন আমরা ভুলে যাচ্ছি, এটাকে ধরে রাখতে হবে। কমিশন খুব ভালো জায়গায় নোট আউট করেছেন, সংস্কৃতিকে ভুলে যাচ্ছি। সেই মেকলে মিনিট বলেছে আসল উদ্দেশ্যটা যে এদের মধ্যে একটা ইনফিনিটি কনফ্লিক্ট তৈরি করে দাও যে ভারতে যা আছে সব খারাপ, বিদেশে যা আছে সব ভালো, আমাদের মধ্যে সেটাই আছে। ও ইয়াস, কেউ ইংরেজি বললেই সে স্মার্ট, বাংলা বললেই সে জানে না। আমার মা এত ভালো রান্না করে, তার রান্নার থেকে কে একটা কোথার থেকে কুকি ক্লাসের সার্টিফিকেট নিয়ে এসে সে বেশি ভালো, বড় রাঁধুনি। এই যে এই টেন্ডেন্সিটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেটার থেকে বাঁচাতে হবে দেশকে। সেটার থেকে দেশকে বাঁচাবে কে? মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হবে, উদ্দেশ্য হবে, যাতে শিক্ষার্থীদের মধ্যে কি হয়, একটা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জাগে। ভারতের যে কালচার আছে তার প্রতি শ্রদ্ধাশীল না হলে শিক্ষার কাজ কি? সংস্কৃতির সংরক্ষণ, সংস্কৃতির সঞ্চালন, সংস্কৃতির উন্নয়ন। সংস্কৃতির ক্ষেত্রে শিক্ষার 3টে কাজ হয় সবসময়: সংস্কৃতির সংরক্ষণ, সংস্কৃতির ট্রান্সফার বা পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চালন করা, এবং শুধু নর্মাল সঞ্চালন, সেটাকে উন্নয়ন করা, তা ডেভেলপ করা। এই 3টি কাজ না হলে করবে না। যার প্রতি আমার শ্রদ্ধা নেই তার প্রতি আমি কেন করবো, এটাই বলেছি। নেক্সট হচ্ছে এরপরে যেটা গণতান্ত্রিক বিকাশ। ভারতবর্ষ তো গণতান্ত্রিক দেশ নাকি? স্বাধীনতার পর আমরা কি করেছি? আমাদের দেশে গণতন্ত্রকে আদর্শ হিসেবে তোমার গ্রহণ করেছি। তাহলে যেখানে আমরা গণতন্ত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি, সেখানে গণতন্ত্রের মানে তো শিক্ষার্থীদের বোঝাতে হবে, নাহলে তো এরাও সেই ভোটের দিন বিপিন বাবুর কারণ সুধা নিয়ে একাকার হয়ে যাবে। এর আগে অভিজ্ঞতা আছে আমার, পঞ্চায়েত ভোট করতে গেছি নর্থ বেঙ্গলের একটা জেলায়, সে সারাটা দিন সেই আমার মানে বুথ থেকে আর কারণ সুধার গন্ধ গেল না। সব মানুষ আসছে সেভাবেই ভোট দিচ্ছে, তাহলে তার গণতন্ত্রের মানে কি?
অর্থাৎ কোনো দলের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে আমি ভোটটা তাকেই দেবো, আবার তাকেই গাল দেবো সারা বছর। এটা হতে পারে না। গণতন্ত্র মানে প্রকৃত মানেটা আমাকে বুঝতে হবে। গণতন্ত্র মানেই শুধু ঝান্ডা নিয়ে চলছে না চলবে না করলেই গণতন্ত্র শেষ নয়, আবার সেটা বাদেও গণতন্ত্র নয়। আসল প্রকৃত মানে না বুঝলে গণতন্ত্র কোনোদিন সাকসেস হবে না। তাই বলছি মাধ্যমিক শিক্ষার্থীরাই 2 বছর পরে কি হবে, ভোটার হবে, বা উচ্চ মাধ্যমিক স্তর শেষের সাথে সাথে এরা ভোটার হবে। তাহলে তার গণতন্ত্র মানে বুঝতে হবে। এই জিনিসটাই মাধ্যমিক শিক্ষা করবে। লাস্ট অনেক লক্ষ্য আছে, লাস্ট এটা বললে আমি পরে পাঠ্যক্রমে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট যেটা সৃজনশীলতার বিকাশ। প্রতিটা শিক্ষার্থীর মধ্যেই কম বেশি সৃজনশীলতা থাকে, তবে কিছু শিক্ষার্থীর মধ্যে খুব মানে অনেকটাই সৃজনশীলতা সুপ্ত অবস্থায়, হিডেন অবস্থায় থাকে। সেই হিডেন সুপ্ত যে প্রতিভা, সেটা একমাত্র সুযোগ পেলেই বেরিয়ে আসে। কোনো একটি ছেলে ভালো আবৃত্তি করে, কিন্তু সে কোনোদিন লজ্জায় স্কুলে যায় না, কিন্তু কোনো একটা অনুষ্ঠানে ক্লাসে কেউ একটা ছাত্র শুনেছে বা স্যার শুনেছে তোকে আবৃত্তি করতে পারে, এত ভালো আবৃত্তি করলো সারা স্কুল নাম হয়ে গেল। তারপরে যে কোনো অনুষ্ঠানে ওর প্রথম কাজই হচ্ছে ওকে দিয়ে আবৃত্তি করানো। ও একটা প্ল্যাটফর্ম পেলো, ধীরে ধীরে ওইটার থেকে তো আরো ডেভেলপ করবে সে। এই যে মাধ্যমিক শিক্ষা কি করবে, শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীলতা যার মধ্যে যা আছে সেটাকে বাইরে বের করে আনতে, উন্নতি করতে সাহায্য করবে। অনেকটা বড় হয়ে গেল কিছু উদাহরণ দিতে। এইবার আসছি সৃজনশীলতা মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। এই পাঠ্যক্রম পড়াতে গিয়ে কিন্তু পাঠ্যক্রমকে আমার দুটো ভাগে পড়বো আমরা, কারণ যেহেতু মাধ্যমিক শিক্ষার কি দুটো স্তর। প্রথম পাঠ্যক্রম পড়বো আমরা নিম্ন মাধ্যমিক, ঠিক আছে। আমরা প্রথম নিম্ন মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম করব, তারপরে আসবো উচ্চ মাধ্যমিক। নিম্ন মাধ্যমিক মানে কোন ক্লাস, মোটামুটি 9-10 এর পাঠ্যক্রম সম্পর্কে কমিশন কি বলেছে সেটা আগে আমরা দেখব। কমিশন এই পাঠ্যক্রমের ক্ষেত্রে প্রথমেই বলেছে ভাষা। ভাষার ক্ষেত্রে কমিশনের নিদান কি? ভাষার ক্ষেত্রে কমিশনের অন্যতম সুপারিশ হচ্ছে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক স্তরে ত্রিভাষা নীতি। কোন স্তরে ত্রিভাষা নীতি বলেছে? এই উচ্চ মাধ্যমিক স্তরে ভাষা ক্ষেত্রে কমিশন বলেছে ত্রিভাষা নীতি প্রয়োগ করতে হবে। ত্রিভাষা নীতি কি? ত্রিভাষা নীতি হচ্ছে অহিন্দি ভাষী অঞ্চলের 3টি ভাষা হচ্ছে, প্রথম হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, যারা যেখানে অহিন্দি ভাষী অঞ্চল মানে যারা হিন্দিতে কথা বলে না, হিন্দি আর হচ্ছে আরেকটা হচ্ছে, এটা কিন্তু অবলিক নয়, মানে কমাই না দিলে আবার গন্ডগোল হয়ে যাবে, ইংরাজি। 3টি ভাষা শিখবে। ধরো বাংলার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বাঙালি, আমরা কি ভাষা শিখবো? তুমি বলছো মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। নেপাল তোমার যে দার্জিলিং এর ছেলেরা মাতৃভাষা ওখানে নেপালি শিখবে, আর হিন্দি ইংরাজি 3টি ভাষা শিখবে যাদের মাতৃভাষা হিন্দি নয়। আর বলছে যাদের মাতৃভাষা আগের থেকে হিন্দি, তারা তো মাতৃভাষা মানে হিন্দি পড়ে গেল, তারা আর হিন্দিটা কেন শিখবে? দুবার তো শিখবে না। যাদের মাতৃভাষা হিন্দি নয় তারা যাদের মাতৃভাষা হিন্দি নয় তারা নিজের মাতৃভাষা শিখলো, হিন্দি ইংরাজি শিখলো। আর যাদের মাতৃভাষা হিন্দি, তারা তো মাতৃভাষা হিসেবে হিন্দি শিখলো, তারা হিন্দি ইংরাজি শিখবে, তার বাইরে একটা কোনো প্রাচীন ভারতীয় ভাষা, আধুনিক ইউরোপীয় ভাষা কিছু একটা শেখার সুযোগ পাবে। এই যে 3টি ভাষা প্রয়োগ করার, একেই বলা হচ্ছে ত্রিভাষা নীতি। তাহলে কোন স্তরে ত্রিভাষা নীতি অ্যাকচুয়াল প্রয়োগ করেছে? মাধ্যমিক স্তরে। মাধ্যমিকের কোন স্তরে? নিম্ন মাধ্যমিক স্তরে। উচ্চ মাধ্যমিক যে কিন্তু ভাষার নীতি আবার চেঞ্জ হয়ে যাচ্ছে কমিশনে, সেটাও আমরা দেখব। এর বাইরে আর কি কি থাকবে? এর বাইরে থাকবে গণিত। এই গণিতের মধ্যে কিন্তু স্পেশালাইজেশন আসবে। আমি সব লিখবো না, মুখে বলে দেবো কি কি স্পেশালাইজেশন আসবে। গণিতের মধ্যে স্পেশালাইজেশন বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, সমস্ত যে ভাগগুলো সব কিন্তু এর মধ্যে এবারে চলে আসবে। এবার বলছে কমিশন মাধ্যমিক স্তরে শিখবে বিজ্ঞান। এই বিজ্ঞানের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয়, প্রকৃতিবিদ্যা এবং জীববিদ্যা তা ভাগ আসবে। প্রকৃতিবিদ্যার মধ্যে পদার্থবিদ্যা, রসায়নের কিছুটা সেকশন হবে। জীববিদ্যার মধ্যে বা তোমার যে বটানি, জুলজি দুটোর সংমিশ্রণ থাকবে, কিন্তু শুধু উদ্ভিদ বা প্রাণী নয়, সমস্ত বিষয় সম্বন্ধে বিজ্ঞানের সমস্ত ভাগগুলো কিন্তু এক্ষেত্রে চলে আসবে। নেক্সট হচ্ছে সমাজবিদ্যা। এই সমাজবিদ্যা মানে এখানে কিন্তু সোসিওলজি, সোশ্যাল গ্রুপ আর কি, সমাজবিদ্যা বিভাগ, ঠিক আছে, বা সমাজ বিভাগ লিখলাম আমি এখানে, বা সামাজিক বিভাগ। এর মধ্যে কি কি থাকবে? ইতিহাস, ভূগোল, সমাজনীতি, পৌরনীতি ইত্যাদি বিষয় থাকবে। মেইন হচ্ছে ইতিহাস, ভূগোল। ইতিহাসের মধ্যে ভারতীয় ইতিহাস এবং বিদেশের ইতিহাসও থাকবে। ভূগোলের মধ্যে প্রাকৃতিক এবং আঞ্চলিক এই ভাগগুলো কিন্তু এখানে থাকবে।
ঠিক আছে? এই বিষয়গুলোর বাইরেও আরো কিছু বিষয় কমিশনের কমন যে বিষয়টা আমি বারবার সব স্তরে বলেছি, কর্ম অভিজ্ঞতা। অর্থাৎ কমিশন কি বলেছে, কর্ম অভিজ্ঞতা, কাজের দক্ষতা বৃদ্ধির উপরে কর্ম অভিজ্ঞতার গুরুত্ব কিন্তু কমিশন বারবার দিয়েছে। ঠিক আছে? তারপরে যেটা আসছে ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশন শারীরিক শিক্ষা, বিভিন্ন প্রকার খেলাধুলা, ইনডোর আউটডোর খেলাধুলা, ব্যায়াম, ফ্রি হ্যান্ড ব্যায়াম, এক্সারসাইজ, পিটি যেটাকে বলছি ফিজিক্যাল ট্রেনিং, সমস্ত বিষয় কিন্তু তোমার যে থাকবে। ঠিক আছে? এর বাইরে লাস্ট যেটা বলেছে আর একটা জিনিস শিখতেই হবে, নৈতিক ও আধ্যাত্মিক। নৈতিক ও আধ্যাত্মিক বিষয়, মোরালিটি যাতে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়, নৈতিক পাঠ দিতে হবে। মহাপুরুষদের জীবনীর কথা বলেছে কমিশন, এই সমস্ত বিষয়, নৈতিক গল্প, নীতিমালার গল্প, এগুলো শেখাতে হবে। এবং তাদের আধ্যাত্মিক, আধ্যাত্মিক মানে আধ্যাত্মিকে বলে বাবা সাধু বাবা ওরে বাবা হবে তা নয়। আধ্যাত্মিকতা মানে কি, আত্মার অধ্যয়ন করা, নিজেকে জানা, সেলফ রিয়ালাইজেশন। সেই প্রাচীন ভারত থেকে সব শিক্ষায় বলেছে, আধুনিক শিক্ষায় বলছে, সেই সম্বন্ধ বিষয়ে জানা। এই কটা সাবজেক্ট কিন্তু নয়, পাঠ্যক্রমের বিষয়। যেমন বিজ্ঞানের মধ্যে অনেকগুলো সাবজেক্ট ঢুকে যেতে পারে, সমাজবিদ্যার মধ্যে অনেকগুলো সাবজেক্ট, এই কতগুলো বিভাগ, কতগুলো বিষয়কে মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিকের পাঠ্যক্রমে রেখেছে। এবার আসে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কমিশনের নীতি কিন্তু আবার চেঞ্জ হয়েছে, অনেকটাই চেঞ্জ হয়েছে। উচ্চ মাধ্যমিক স্তর মানে +2 স্তর, 11, 12, এই দুটো ভাগ। এবার এই উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমের প্রথমে ভাষা সম্বন্ধে কমিশনের যে সুপারিশ সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 1 নম্বরে উচ্চ মাধ্যমিক স্তরে ভাষা হিসেবে এখানে কিন্তু দুটি ভাষা এসে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা এখনো আমরা শিক্ষা ক্ষেত্রে পাচ্ছি। মাতৃভাষা এবং ইংরেজি বা হিন্দি কোনো একটি অল্টারনেটিভ ভাষা শিক্ষার্থীরা শিখবে। সেকেন্ডে যেটা আসবে আবশ্যিক ঐচ্ছিক বিষয়, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক সময় আমাদের কনফিউশন আসতে পারে। আবশ্যিক ঐচ্ছিক বিষয় মানে কি? আবশ্যিক মানে কম্পালসারি, ঐচ্ছিক মানে ইলেকটিভ, তাই তো? আবশ্যিক মানে আমাকে নিতেই হবে, ঐচ্ছিক মানে আমি নিজের ইচ্ছা মতন নিতে পারি বা না পারি। আবশ্যিক ঐচ্ছিক বিষয় বলেছে এখানে কমিশন বলেছে পরীক্ষাগার এবং পরীক্ষাগার বিহীন অনেকগুলো বিষয় থাকবে। এখান থেকে প্রথমত স্ট্রিম নির্বাচন করবে শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক স্তরে সে স্ট্রিম প্রবাহ নির্বাচন করবে, আর্টস, সায়েন্স, কমার্স বা সাধারণ শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষায় চলে যাবে। সাধারণ এবং বৃত্তিমূলক শিক্ষায় চলে যাবে। এই আবশ্যিক যে ঐচ্ছিক বিষয়, সেখানে অনেকগুলো বিষয়, যার কিছু থাকবে পরীক্ষাগার যুক্ত আর কিছু থাকবে তোমার যে পরীক্ষাগার বিহীন, কিছু থাকবে ল্যাব বেস আর উইদাউট ল্যাব। ঠিক আছে? এই দু রকম, যেমন ইতিহাস এডুকেশন এগুলো উইদাউট ল্যাব, আর ল্যাব বেস জিওগ্রাফি, তাই তো, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, এগুলো ল্যাবরেটরির দরকার আছে। এই দু রকম সাবজেক্টের মধ্যে থেকে শিক্ষার্থীরা কি করবে, যে কোনো 3টি বিষয় নির্বাচন করার সুযোগ পাবে। আবশ্যিক কেন, 3টি তোমাকে নিতেই হবে। ঐচ্ছিক কেন, তুমি পছন্দ করে 3টে নিতে পারছো, এই জন্য ঐচ্ছিক। তোমার ইচ্ছা মতন 3টে সাবজেক্ট চুজ করতে, তাই তো? তোমাদের 11-এ তাই হয়েছে না? তুমি ইচ্ছা মতো চুজ করতে, সাবজেক্ট কি কি সাবজেক্ট নেবে না নেবে তোমার ব্যাপার। এইটাকে বলছে ঐচ্ছিক। আর আবশ্যিক তোমাকে 3টেই নিতে হয়েছে, তুমি 2টো নিলে হবে না, এটাই বলছে ঐচ্ছিক। আবশ্যিক ঐচ্ছিক বিষয় হিসেবে পছন্দ অনুযায়ী সাবজেক্টের যে কোনো 3টে শিক্ষার্থীরা নিতে পারবে। এর বাইরে একটি বিষয় তারা চাইলে অতিরিক্ত হিসেবে গ্রহণ করতে পারবে, সেটাও বলেছে। অতিরিক্ত সাবজেক্ট হিসেবে যে কোনো একটি বিষয় শিক্ষার্থীরা চাইলে কি করবে, গ্রহণ করতে পারবে, আবার না চাইলে নাও নিতে পারবে। এর বাইরে যে বিষয়গুলো থাকবে, কর্ম অভিজ্ঞতা, কর্ম অভিজ্ঞতা অর্থাৎ হাতে কলমে কাজের যে সুযোগ সেটা কিন্তু থাকবে। তারপরে থাকবে তোমার যে শারীরিক শিক্ষাটাকে কমিশন কিন্তু একরকম সব স্তরে মাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক করার কথাই কিন্তু বলেছে। দেখো যে সব স্তরে কিন্তু তোমার যে শারীরিক শিক্ষা থাকছে। তারপরে যে ফাইন আর্টস অর্থাৎ চারুকলা, শিক্ষার্থীদের যে সমস্ত গুণ আছে তার বিকাশ ঘটানোর ক্ষেত্রে চারুকলার বিকাশটাকে শিক্ষাদানের কথা বলেছে। আর লাস্ট হচ্ছে যেটা নিম্ন মাধ্যমিকে ছিল, এখানেও থাকবে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার ব্যবস্থার কথা বলেছে শিক্ষার্থীরা। তাহলে এর উচ্চ মাধ্যমিকে ভাষা, কটা ভাষা উচ্চ মাধ্যমিক স্তরে? 2টি ভাষা, 3টি আবশ্যিক ঐচ্ছিক বিষয়, তার বাইরে একটি কি নিতে পারে, অতিরিক্ত বিষয়, কর্ম অভিজ্ঞতা, শারীরিক শিক্ষা, চারুকলা, নৈতিক। এবার উচ্চ মাধ্যমিকে সাধারণ শিক্ষার পাঠ্যক্রম গেল।
এবার বিশেষ শিক্ষা নয়, বৃত্তিমূলক শিক্ষার কথা কমিশন বলেছে। উচ্চ মাধ্যমিক স্তর থেকে একটা সাধারণ স্ট্রিম, একটা বৃত্তিমূলক শিক্ষা। এই বৃত্তিমূলক শিক্ষায় সব এরকমই থাকবে, শুধু অতিরিক্ত বিষয়টার বদলে এর সাথে যুক্ত হবে একটা বিষয়, সেটা হচ্ছে কতগুলো বৃত্তিমূলক বিষয়ের থেকে যে কোনো একটা বৃত্তিমূলক বিষয় নিতে হবে এবং সেটাকেই ফোকাস করতে হবে। সে বয়ন হতে পারে, মৎস্য চাষ হতে পারে, এই ধরনের হাজারো শিল্পের কথা বলেছে। তার মধ্যে যে কোনো একটি বৃত্তিমূলক বিষয় শিক্ষার্থীকে নিয়ে দুটো ভাষাও শিখবে, বৃত্তিমূলক বিষয়টাও শিখবে, আর এই কমন বিষয়গুলো থাকবে। এই হচ্ছে বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম। এইবারে এই পাঠ্যক্রম গেল, এবার স্পেশাল কিছু, যেটা বারবার বলছিলাম, মাধ্যমিক শিক্ষা সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন কিছু স্পেশাল সুপারিশ করেছে, যেগুলো খুব 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 ইম্পর্টেন্ট। প্রথম সুপারিশ কি? কমিশন বলেছে প্রথম সুপারিশ হবে মাধ্যমিক শিক্ষায় ক্লাস 10 এর পরে, এতদিন যেটা ছিল না, একটা বহি পরীক্ষার ব্যবস্থা করা। শর্ট আসার সব এগুলো হচ্ছে জায়গা। বহি পরীক্ষা মানে এই যে আমরা পরীক্ষা দিই না মাধ্যমিক, এখন অন্য স্কুলে যে বোর্ডের এক্সাম, আগে এই সিস্টেমটা ছিল না। সেটাই বলেছে একটা এক্সটার্নাল এক্সামিনেশনের ব্যবস্থা করা, যাতে শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন পরিমাপ করা যায়। দশম শ্রেণীর পর, যেটা ম্যাট্রিকুলেশন বা এখন যেটা, তারপরে স্কুল ফাইনাল ছিল, এখন যেটা নাম হচ্ছে সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক এক্সামিনেশন। তাহলে ক্লাস 10 এর পর কি করতে হবে? তাহলে কমিশন, কোঠারি কমিশন কোন শ্রেণীর পর প্রথম বহি পরীক্ষার কথা বলেছেন? দশম শ্রেণীর পর বা মাধ্যমিক স্তরে যে, ঠিক আছে। তারপরে প্রবাহ নির্বাচন বাতিল, অর্থাৎ প্রবাহ নির্বাচন বাতিল বলতে কি? মুদালিয়ার কমিশন কি বলেছিলেন? উচ্চ মাধ্যমিক স্তর থেকেই প্রবাহ নির্বাচন করবে। মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন, উচ্চ মাধ্যমিক মানে 9 to 11, মনে আছে? তাহলে এই 9 থেকে প্রবাহ নির্বাচনের কথা বলেছিলেন। কিন্তু কমিশন বলছে 9 এ পড়া শিক্ষার্থীর বয়স হচ্ছে 14 বছর এভারেজলি, 14 বা 14 বেশ 15, 14 প্লাস। বলছি 14 বছরের একটি ছেলে তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আসে না। সে বুঝতেই পারবে না কোন, আমার আর্টস যাবো না সায়েন্স যাবো না কমার্স যাবো, প্লাস কোন সাবজেক্ট আমার ভালো লাগবে। এই জন্য বলছে নবম শ্রেণী থেকে প্রবাহ নির্বাচন বাতিল করতে হবে। এটা সম্ভব নয়। উচ্চ মাধ্যমিক বা তার পরবর্তী সময়ে যে শিক্ষার্থীরা প্রবাহ নির্বাচন করুন, এবং ওনার কাছে উচ্চ মাধ্যমিক মানে 11 থেকে, অর্থাৎ আরো 2 বছর কি করছে সেখানে টাইম দিয়েছে। এবার বলছে যে সব জায়গায় কমিশন তো টোটাল কাঠামো চেঞ্জ করলো, 10 পর্যন্ত বিদ্যালয়, আবার 12 পর্যন্ত উচ্চ মাধ্যমিক। তাহলে এতদিন যে ইন্টারমিডিয়েট স্কুলগুলো ছিল, যেখানে 9 থেকে 11 পড়ানো হতো, রাতারাতি সেই স্কুলগুলোকে 12 করতে হবে। কমিশন সেটা বললো, যেগুলো 9 থেকে 11 আছে আপাতত চলুক, আপাতত সেগুলো বন্ধ করার দরকার নেই। কি করতে হবে? ধীরে ধীরে এগুলো পরিবর্তিত করে কি 12 শ্রেণী করতে হবে। 11 গুলোকে কি করতে হবে? 12 এ নিতে হবে, কারণ কাঠামো চেঞ্জ হবে। কিন্তু যেহেতু 12 চেঞ্জ হলো, তাহলে কি 9 থেকে 12 যে ইন্টারমিডিয়েট স্কুলগুলো চালু হয়েছে বা এই ধরনের কাঠামোর স্কুল রয়েছে, সেগুলো কি হবে? বলছে সেই স্কুলগুলো এখন বন্ধ করার দরকার নেই, সেগুলো চলুক। আর যেটা আরেকটা কথা বলেছে যে মাধ্যমিক বিদ্যালয় 2 প্রকার হবে, একটা দশম শ্রেণীযুক্ত মাধ্যমিক বিদ্যালয়, আর একটা দ্বাদশ শ্রেণীযুক্ত উচ্চ মাধ্যমিক বা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এটা আমরা এখনো দেখতে পাই তো, নাকি দেখতে পাই না? অনেক স্কুল আছে না ক্লাস 10 পর্যন্ত, যেখানে আমাদের এডুকেশনে ভ্যাকেন্সি নাই, সাবজেক্টই নেই। আবার কিছু স্কুল আছে 12 যুক্ত, যে স্কুলগুলো যে আমরা চেষ্টা করছি, তাই তো। কিছু স্কুল আছে কি 12 দ্বাদশ শ্রেণীযুক্ত। কোঠারি কমিশন এই সুপারিশটা করছে 2 রকম স্কুল প্যারালাল চলুক, কোনো সমস্যা নেই। দশম শ্রেণীযুক্ত শিক্ষার্থীরা পাশ করার পর যে কোনো একটি বিদ্যালয়ে এসে ভর্তি হবে, যেটা এখন চলছে। আমি পাশের স্কুল ক্লাস 10 অবধি পড়ানো, সেখানকার ছেলেমেয়েরা মাধ্যমিক পাশ করে আমার স্কুলে কিছু আসে, অন্য স্কুলে কিছু যায়, এটাই সিস্টেম, ঠিক আছে। এইবার যেটা 40-30-30 একটা রেশিওর কথা বলেছে, এই 3-4 বললাম, 5 নম্বর আমি এটা নাম মুছলে হচ্ছে না, এটা খুব ইম্পর্টেন্ট। এই কমিশন বলেছে মাধ্যমিক শিক্ষার পরে একটা রেশিও মেলে চলবে, সেটা হচ্ছে 40-30-30 রেশিও। এই 40-30-30 রেশিও কি, সেটা আমাদের আগে বুঝতে হবে। কমিশন মাধ্যমিক কোঠারি কমিশন বলছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষার পর 40% শিক্ষার্থী পড়া ছেড়ে দিয়ে কর্মজীবনে চলে যাবে। কর্মজীবনে তারা কি করবে? প্রবেশ করবে।
বলছে 40% শিক্ষার্থী মাধ্যমিকের পর আর পড়াশোনার মধ্যে থাকবে না, জোর করে ধরে বেঁধে রেখে লাভ নেই, তারা নিজেদের কর্মজীবনে নানা রকম কাজে চলে যাবে, সে যে কাজই তারা করুক। আর বলছে 30% শিক্ষার্থীকে বৃত্তি শিক্ষা পাঠাতে হবে, ভোকেশনাল এডুকেশন নেবে। তাহলে বৃত্তি শিক্ষায় পাঠাতে গেলে কি করতে হবে, তাদের জন্য এই বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ বিদ্যালয়গুলিতে কিন্তু বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা যে বৃত্তি শিক্ষার গুরুত্বের কথা আমরা এখানে সিলেবাসে আমাদের ডিটেলস বলেনি, এই জন্য ভোকেশনাল এডুকেশন পড়াবো না। কমিশন কিন্তু বৃত্তি কারিগরি শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থাৎ 30% শিক্ষার্থী যাবে বৃত্তি শিক্ষায়, তাদের জন্য বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করবে। নিম্ন মাধ্যমিকের পর তাহলে কি 40% কর্মজীবনে প্রবেশ করেছে, 30% বৃত্তি শিক্ষায়, আর 30% উচ্চতর শিক্ষা বা উচ্চতর মাধ্যমিক শিক্ষা গ্রহণ করবে। তাহলে এটা কত 30%। তাহলে নিম্ন মাধ্যমিক শিক্ষার পর 40% শিক্ষার্থী মোটামুটি, বা মাধ্যমিক শিক্ষার পর কত পার্সেন্ট শিক্ষার্থী কর্মজীবনে চলে যাবে 40%। কত পার্সেন্ট শিক্ষার্থী বৃত্তি শিক্ষা গ্রহণ করবে 30%। উচ্চতর শিক্ষা গ্রহণ করবে কত পার্সেন্ট শিক্ষার্থী 30% উচ্চতর বা উচ্চ মাধ্যমিক শিক্ষায় যাবে। এই জন্য সবাইকে তিনি দেখো, বেশিরভাগ কমিশনে সবার শিক্ষার উপরে গুরুত্ব দেয়নি, তাদের মেধা যোগ্যতা অনুযায়ী নির্বাচন করার চেষ্টা করেছে, কিন্তু সেই রিসোর্সটাকে আমরা হারিয়ে ফেলে এখন কোয়ালিটি এডুকেশন বাদ দিয়ে আমরা কোয়ান্টিটি এডুকেশনে ছুটছি, যা হাল সমাজ এবং শিক্ষা ব্যবস্থার হয় তাই হচ্ছে। এইগুলো মোটামুটি কোঠারি কমিশনের সুপারিশগুলো শিক্ষা সম্পর্কে। এর ছাড়া কমিশন যেটা বলেছে, বিভিন্ন স্কুলগুলোর মধ্যে সহযোগিতা গড়ে তোলবার জন্য স্কুল কমপ্লেক্স, কালকে একটা শর্টে আমি এই বিষয়টা বলেছি, বলছি স্কুল কমপ্লেক্স বা বিদ্যালয় জোট, বিদ্যালয় গুচ্ছ তৈরি করতে হবে, স্কুল গুচ্ছ বা বিদ্যালয় গুচ্ছ তৈরি করতে হবে। বিদ্যালয় গুচ্ছ কি বলছে, একটি হচ্ছে পাশাপাশি কতগুলো স্কুল যা রয়েছে, মাধ্যমিক প্রাথমিক যাই হতে পারে, সব স্কুলগুলো একটা দলবদ্ধ ভাবে থাকবে, একে অন্যের পরিপূরক হবে, পরিপন্থী নয়। অর্থাৎ স্কুলগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা করবে। আমার স্কুলে লাইব্রেরি ভালো আছে, ওই স্কুলের ছেলেরা লাইব্রেরিতে কিছু বই পড়ুক, ওই স্কুলে ল্যাব ভালো আছে, আমার স্কুলের ছেলেরা ওই ল্যাবে যে পরীক্ষা নিরীক্ষা করুক, বা কোনো ছাত্র চাইলে এই স্কুলে কোনো টিচারে যদি স্পেশাল ক্লাস মনে করে তারা করবে, ওই স্কুলের টিচারটা নেই করুক। এই যে পারস্পরিক আদান প্রদানের মধ্যে, খেলার মাঠ নেই, আমার ছেলেরা ওই মাঠে যে খেলুক, আদান প্রদানের মধ্যে দিয়ে শিক্ষা সমৃদ্ধ হবে। এই যে স্কুল একটা কয়েকটি স্কুলের মধ্যে সহযোগিতা বোধ গড়ে তোলা, একেই বলা হচ্ছে স্কুল কমপ্লেক্স বা বিদ্যালয় গুচ্ছ। এইটা গঠনের কিন্তু একটা সুপারিশ করেছে। এই হলো কোঠারি কমিশনের বিস্তারিত সুপারিশ। এর পরের ক্লাস আছে, এরপরে আমাদের জাতীয় শিক্ষানীতি আসবে এবং স্ট্যাটিস্টিক্স এগুলো যেভাবে আগাবে, এসএলএসটি সমস্ত ভিডিওগুলো যেভাবে পাচ্ছ পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।